প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাইনুল আলম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। সুপ্রভাত, শুভ সকাল। পত্রপত্রিকার একটা হেডলাইন পড়ি, তারপর আমরা এটা নিয়ে আলাপ করি। কালের কণ্ঠ হেডলাইন করেছে, ব্যক্তির গোপনীয়তা অরক্ষিত, উপেক্ষিত সাংবিধানিক অধিকার। হাইকোর্ট ডিভিশনের বোধহয় ট্রাম্পের করোনায় নির্বাচন সংকটে সুধী সমাজের সমর্থন কমা নিয়ে চিন্তিত বিএনপি। জনকণ্ঠ হেডলাইন করেছে, নৌ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের উদ্যোগ, সচল হবে 10,000 কিলোমিটার নৌপথ। সমকাল হেডলাইন করেছে, অবসর ভাতার জন্য অন্তহীন অপেক্ষা, ব্যানবেইজের দুয়ারে মাথা ঠুকছেন 43,000 শিক্ষক কর্মচারী। থমকে আছে বিএনপির পুনর্গঠনের কাজ। প্রথম আলো হেডলাইন করেছে, নজরের বাইরে নীরব ঘাতক, আর্সেনিকে বিষক্রিয়া। সিলেটে তরুণী ধর্ষণ, আলামত নষ্ট করতে গাড়ি আটকে রাখেন আসামিরা। উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি আয়েশার পরিবারের। যুগান্তর হেডলাইন করেছে, বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে জালিয়াতি, 10 বছরে প্রতারিত 7,000। ট্রাম্প ও মেলানিয়া করোনায় আক্রান্ত। ভোরের কাগজ হেডলাইন করেছে, ডিজিটাল যুগে অ্যানালগ রেল, অধিকাংশের বেতন হয় স্টেশন থেকে হাতে হাতে। 25,000 কর্মচারী সবাই হাজিরা দেন খাতায়, মাসে 1-2 দিন হাজিরা দিয়েও বেতন নেন অনেকে। ইত্তেফাক হেডলাইন করেছে, করোনায় আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া, কতটা ঝুঁকিতে মার্কিন প্রশাসন নির্বাচন। জায়জাদিন হেডলাইন করেছে, বাড়ি বাড়ি অভিযানে নামছে এনবিআর। আমাদের সময় হেডলাইন হয়েছে, ঢাকায় কমেনি চালের দাম। মানবজয়ন একটি চমৎকার হেডলাইন করেছে, 3 আসামির জবানবন্দি, গণধর্ষণ কবুল। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, আগুন জ্বলছে নিত্য পণ্যের বাজারে। মাইনুল আলম, গোটা বিশ্বে এখন একটাই খবর, পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তি যিনি করোনা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন, সেই ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া করোনায় আক্রান্ত। আপনাদের পত্রিকাতেই হেডলাইনটা পড়ি, করোনায় আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া, কতটা ঝুঁকিতে মার্কিন প্রশাসন ও নির্বাচন। ইত্তেফাকে আরেকটি রিপোর্ট এসেছে, হোয়াইট হাউসের প্রায় 500 কর্মীর করোনা পরীক্ষা হবে। সবকিছু মিলিয়ে কি মনে হয় আপনার? আজকের এই মুহূর্তে এটাই প্রধান আলোচ্য দেশ বিদেশে, বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়ায় হেডলাইন হচ্ছে। আমি দর্শকদের, চ্যানেলের সম্মানিত দর্শকদের সর্বশেষ তথ্যটা অবহিত করতে চাই। সেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে এখন থেকে কিছুক্ষণ আগে, 3-4 ঘন্টা আগে, তার হোয়াইট হাউসের বাসভবন থেকে, যেখানে আইসোলেশনে ছিলেন, ওখান থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওয়াল্টার গ্রিড মিলিটারি জেনারেল হাসপাতাল, সবচেয়ে উন্নত হাসপাতাল, এবং যেখানে রাষ্ট্রপ্রধান সব ভিআইপিদের চিকিৎসা করা হয়। তার অবস্থার ধারণা করা হয় অবনতি হয়েছে, কারণ অবনতি না হলে হাসপাতালে নেওয়া হয় না, আইসোলেশনে সেরে যায়। তার বয়স, তার ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি, ওজন সব মিলে অবশ্যই চিন্তার বিষয়। ট্রাম্প এবং মেলানিয়ার এই যে করোনাক্রান্ত হওয়া, এটা একটা ব্রেকিং নিউজ এবং সবচেয়ে আলোচিত নিউজ। কারণ মার্চ মাসে বাংলাদেশ সহ পুরো যুক্তরাষ্ট্র সহ পৃথিবীতে যেখানে করোনার সংক্রমণ শুরু হয়, ধীরে ধীরে চলছে, তখন থেকেই করোনাকে সংক্রমণের জন্য চীনকে দায়ী করেন, এটা চাইনিজ ভাইরাস, এটা কোনো করোনা ভাইরাস না। আচ্ছা, ঠিক আছে, সেটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু তার দেশে যে প্রতিবিধানগুলো নেওয়া দরকার, ব্যবস্থাগুলো নেওয়া দরকার, রাষ্ট্র যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সেগুলোর ক্ষেত্রে উনি শৈথিল্য দেখিয়েছেন। উনি এটাকে গুরুত্ব দেননি, পাত্তা দেননি। কতিপয় ক্ষেত্রে করোনা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, নিজে মাস্ক ব্যবহার করতেন না, মাস্ক ব্যবহারকারীদের নিন্দা করতেন। সর্বশেষ গত বুধবার ডোনাল্ড ট্রাম্প যখন জো বাইডেনের সঙ্গে বিতর্ক করছিলেন, প্রেসিডেন্সিয়াল ডিবেট বলা হয়, সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, তখনও ডোনাল্ড ট্রাম্প একই ভাষায় জো বাইডেনকে বলেছেন, মাস্ক পরার নিন্দা করেছেন। ব্যাপারটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য খাতে করোনা আসার পর যে অতিরিক্ত বরাদ্দ উনি দিতে চাননি, সিনেটর এবং আইন প্রণেতারা এটা বাধ্য করেছেন এবং বারবার বরাদ্দ দিতে হয়েছে।
কিছু প্যাকেজ দিয়েছেন, আর্থিক প্যাকেজ, সেটা তার রাজনৈতিক এবং নির্বাচনী পরিবেশকে, নির্বাচনী অঙ্গীকার কিংবা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে। সব মিলে ট্রাম্প এই করোনাকে যেভাবে দেখেছেন, এটা অবশ্যই মূল্যায়নের দাবি রাখে সমালোচিত হয়েছেন, নিন্দিত হয়েছেন এবং নিজেই সেই করোনা আক্রান্ত হলেন। এটা হচ্ছে কি বলবো, করোনা এমন এক জিনিস, এই কোভিড-19 ভাইরাসটি, এটা কখন কাকে আক্রান্ত করবে, কে ধনী কে গরিব, আপনি শুরুতে বলেছেন কত ক্ষমতা আছে, ক্ষমতাবান প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতাবান, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো আরো বেশি ক্ষমতা চর্চা করেছেন। সুতরাং কাউকে রেহাই দেওয়ার কোনো সুযোগ নেই। আমি এই সুযোগে বলবো যে করোনা এখনো আছে, বলা হয় দ্বিতীয় ওয়েবের কথা, কিন্তু ওয়েব বাদ দেন, ওয়েবের কথা বাদ রাখলেও এখনো করোনা আছে। ধারণা করছে বিশেষজ্ঞরা যে এই শীত মৌসুমে, আসন্ন শীত মৌসুমে এটা হয়তো আরো বেশি প্রকোপ দেখা দেবে। এই ধারণাকে বাদ দিয়ে আমরা যদি আমাদের স্বাস্থ্যবিধি, দৈনন্দিন জীবনচর্চাটাকে অব্যাহত রাখি, তাহলে বোধহয় নিজেকে মুক্ত রাখতে পারবো। এই ট্রাম্পের করোনা আক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে নির্বাচন সরকার অবশ্যই একটি ঝুঁকিতে পড়েছে, ধাক্কা খেলো। কারণ হচ্ছে আজ থেকে ঠিক 30 দিন পরেই নির্বাচন। ট্রাম্প আজকে থেকে আগামী 4 দিন 3টা অঙ্গরাজ্যে যাওয়ার কথা, যেখানে সুইং ভোট, যেখানে দোদুল্যমান রাজ্যগুলো আছে, এটা উনি করতে পারবেন না। 15 তারিখ তার যে দ্বিতীয় ডিবেট হওয়ার কথা, করতে পারবেন না। ধারণা করছি যে 14 দিন উনি কোয়ারেন্টাইনে থাকার পর উনি বেরোতে পারবেন। তারপরেও তার স্বাস্থ্য, বয়স্ক মানুষ, 74 বছর বয়সে কি দাঁড়াবে। আর যদি উনি হাসপাতালে গেছেন, যেহেতু উনি যদি রাষ্ট্র পরিচালনায় অক্ষম হন, যুক্তরাষ্ট্রের বিধি অনুযায়ী, সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন। সেটা হয়তো সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারেন, কিন্তু নির্বাচনটা কি হবে, যদি কোনো অঘটন ঘটে যায়, যদি ট্রাম্পের মৃত্যু হয়, তাহলে একটা বড় সংকটে ঘটবে। এটা গড ফরবিড, আমি এটা বলতে চাই। এটা নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের মাধ্যমগুলোতে, মিডিয়াতে আসছে, বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে কি হবে। তো যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্টের অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন। আর যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থীর যদি অবর্তমানে কিছু করতে হয়, সেটাও বিধান আছে। রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী উনি। রিপাবলিকান পার্টির 168 জন সদস্য আছে, পলিট ব্যুরো মেম্বার কিংবা সেন্ট্রাল মেম্বার আছে। এরা তাৎক্ষণিকভাবে কনভেনশনে বসবে, সম্মেলনে বসবে, বসে প্রার্থী নির্ধারণ করবে। তবে নির্বাচন ঠিক সময়ে হওয়ার নিয়ম রয়েছে। 4 বছর পর নভেম্বরের প্রথম মঙ্গলবার, মানে 3 এবছর 3রা নভেম্বর পড়ছে, নভেম্বর 3 তারিখ, এই দিন নির্বাচন হবে। আশা করা যায় যে ট্রাম্প সুস্থ হয়ে ফিরে আসবেন। তার প্রচারণায় একটা ছন্দপতন ঘটেছে, তার কার্যক্রমে একটা ধাক্কা এসছে, তারপরও হয়তো নির্বাচন হবে। কারণ নির্বাচনের ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনি জানেন, অনেক পোস্টাল ভোট প্রদান শুরু হয়ে গেছে, ডাকযোগে ভোটগুলো আসছে। 3 তারিখের মধ্যে এগুলো সম্পন্ন হবে এবং 3 তারিখ দিনের বেলায় সরাসরি ভোট গ্রহণ করা হবে। সুতরাং এটা একটা দেখার বিষয়। একের পর এক খবর আসছে, ডেভেলপমেন্ট অগ্রগতিগুলো আমরা দেখছি। আমি কাল রাত 3:30টায়, বাংলাদেশ সময় রাত 3:30টার পরে এই খবরটা আমি পেলাম যে ওনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা চিকিৎসক বলেছেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আরো পরীক্ষা নিরীক্ষার জন্য স্থিতিশীল আছে কিনা সেটা জানার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা প্রত্যাশা করি পরিস্থিতি উন্নতি হবে এবং একইভাবে এই ঘটনা থেকে আমাদের প্রতি একটু শিক্ষণীয় হবে। অবশ্যই আমাদেরও সতর্ক হওয়া খুব জরুরি দরকার। একটু যদি আমরা সিলেটের দিকে, আমি এই প্রসঙ্গে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, যদি সুরক্ষিত ব্যক্তিও যে সুরক্ষিত নয় এটা প্রমাণিত হলো। সুতরাং আমাদের সুরক্ষিত থাকতে হবে করোনা মোকাবিলায়। সেটাই বলবার চেষ্টা করলাম যে আমরা কিন্তু বারবার বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছেন শীতে করোনার প্রকোপ দেখা দিতে পারে, আমরা যেন হেলাফেলা না করি। একটু সিলেটের দিকে যাই। একটি পত্রিকার হেডলাইন আপনাকে পড়ে শুনিয়েছিলাম, মানবজমিন, বিয়ে কবুল করে, কিন্তু হেডলাইন হয়েছে 3 আসামির জবানবন্দি গণধর্ষণ কবুল। এটা দেখুন, সিলেটের এমসি কলেজের এই ঘটনাটা এত যে মর্মান্তিক, হৃদয় বিদারক, এত ঘৃণ্য ঘটনা ঘটতে পারে, এটা তারই প্রমাণ। এবং আজকে আসামিদের সর্বশেষ তথ্যটা আপনি দিলেন। এরা পরিকল্পনা করে, বলা হয় মাস্টার মাইন্ড,
এবং দুদিন আগে বরগুনার ঘটনার রায় দেয়া হয়েছে। আশা করি এটা উপযুক্ত রায় দেওয়া হবে। এই ঘটনাগুলো একেবারে সাদাকে সাদা, কালোকে ধরে বিচার করতে হবে, অনুসন্ধান, শাস্তি দিতে হবে। কারণ হচ্ছে আপনি দেখেন দীর্ঘদিনের রাজনৈতিক প্রক্রিয়া, এরা রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি, ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতা, এরা প্রভাব প্রতিপত্তি, এদের আর্থিক সংস্থান সবই আছে। এরা এখন বেপরোয়া হয়ে গেছে। তার ঘটনা এটা। 3-4 বন্ধু কিংবা সহকর্মী মিলে, একই দলের ছাত্রলীগের নেতা মিলে এই কাজটি করেছে এবং কবুল করে কিংবা পরিকল্পিত করে যেভাবে একটা ফাঁদ করে কিংবা যেভাবে করেছে, বিস্তারিত বিবরণ নাই বললেন, এটা অনুসন্ধানের বিষয়। কিন্তু এই যে গণধর্ষণ করলো এবং সিদ্ধান্ত নিয়ে এবং এই কাজটা করলো, এটা কি ইঙ্গিত করে? একটি অস্থির এবং বেপরোয়া সমাজের একটা চিন্তা করেন। প্রথম আলোতেই আমি পড়লাম যে তারা গাড়িতে এই তরুণীকে নাজেহাল করার চেষ্টা করেছে এবং একটা আপনি কল্পনা করেন যে একটি পরিবেশটা কিরকম, যে তার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, তাকে আটকে রাখা হয়েছে, তার সামনে তার স্ত্রীকে বলাৎকার করা হচ্ছে। এই ধরনের অপরাধীরা যদি শেষ পর্যন্ত সাজা না পায় বা কোনোভাবে যদি আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমরা আসলে একটি অনেক অন্যরকমের একটি অস্থির সমাজে চলে যাব। একটু অন্য আরেকটি রিপোর্টের ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করি। সমকালে হেডলাইন হয়েছে খুবই স্পর্শকাতর, যারা অবসর নেন, চাকরি শেষে যারা অবসর নেন, সেই অবসর বিষয়ক একটি খবর ছাপা হয়েছে। অবসর ভাতার জন্য অন্তহীন অপেক্ষা, ব্যানবেইসের দুয়ারে মাথা ঠুকছেন 43,000 শিক্ষক কর্মচারী। মানে ব্যাপারটা হলো, আমি চাকরি করেছি, চাকরি শেষে আমার অবসর ভাতাটা আমি পাবো, তার জন্য আমাকে কেন ধর্ণাটা দিতে হবে, কেন এই মানবেতর পরিস্থিতির মুখোমুখি হতে হবে কেন? কি মনে হয় আপনার? এটা শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ব্যাপার। শিক্ষা মন্ত্রণালয় বহু আগে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে, ব্যানবেইজ। এটা হচ্ছে শিক্ষা বিষয়ক পরিসংখ্যান দপ্তর, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, তাদের সব ডাটা থাকবে, তথ্য থাকবে। তো এটা শিক্ষক হিসেবে যারা কাজ করেছে, বললেন যে ডাটা থাকবে, তথ্য থাকবে, এটাই যদি তার কাজ হয়, তাহলে আমি অবসর নিয়েছি, আমার ডাটা তো তার কাছে আছে, তাহলে আমার কেন ধর্ণা দিতে হবে? এটা হচ্ছে, এটা বিরাট সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারী অবসরভোগীর এই যে ভোগান্তি, এটা শেষ কোথায় হবে আমি জানি না। অবশ্যই এটা আজকে এই পত্রিকার খবর দেখে ব্যবস্থা নেওয়া উচিত। প্রয়োজনে অতিরিক্ত লোকবল নিয়োগ করে এটা সমাধান করতে হবে। কারণ সমকালের এই রিপোর্টটা আমি দেখেছি, এটা খুবই অনুসন্ধানী রিপোর্ট এবং এটা যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কোনো সন্দেহ নেই। এখন এটা আমরা প্রতিকার চাই। ধর্ণা দিতে হবে। সারা দেশের দূর দূরান্ত থেকে এসে 30 বছর 40 বছর শিক্ষকতার চাকরির পরে সে এখানে ধর্ণা দিতে হবে। এটা কেন? এটা তো আমরা এই সমাজ চাই না, এই সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা চাই না, এই বিধান চাই না। কেন সরকারি এই ব্যবস্থাটা বহাল থাকবে? আমলাতন্ত্র আমাদেরকে কোথায় নিয়ে গেছে? মানুষকে সেবা দিবে, সেবার পরিবর্তে যে ভোগাচ্ছে, এটা হচ্ছে তার প্রমাণ। এই সুশীল সেবক যারা সিভিল সার্ভেন্ট, সরকারি চাকরিজীবী আমলারা এই কাজটি করছে, কারণ তারা জানে না ওই আমলা গোষ্ঠী নিজে যখন আবার অবসরে যাবে, নিজেও এই ভোগান্তির শিকার হতে হবে, সেই পরিস্থিতির শিকার হতে হবে। আরেকটি রিপোর্টের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করি। ভোরে সম্ভবত যেটা যে স্টোরিটা ছাপা হয়েছে যে স্টেশনে ভোরের কাগজে ডিজিটাল যুগে অ্যানালগ রেল ব্যবস্থা, ডিজিটাল যুগের অ্যানালগ। আমরা ডিজিটাল যুগে বসবাস করছি এবং অধিকাংশ এর বেতন হয় স্টেশন থেকে হাতে হাতে। এখনো চিন্তা করেন, স্টেশনে বেতনের জন্য গাড়ি নিয়ে যায়, স্টেশনে দাঁড়ানো হয়, সেখান থেকে বেতন দেওয়া হয়। 25,000 কর্মীর হাজিরা দেয় এখনো খাতায়, মাসে 1-2 দিন হাজিরা দিয়েও অনেকে বেতন তোলেন। তাহলে আজকে যে ডিজিটাল এই যে আমরা সুবিধার কথা বলছি, বেতন তো ব্যাংকে যাবে কিংবা চেকে হবে, এটাই নিয়ম। এটা হচ্ছে বাংলাদেশ রেল একটা সনাতনী ব্যবস্থা আছে। আপনি করোনা কালে নিশ্চয়ই দেখেছেন, কোনো এক লকডাউনের দিনে একটা ট্রেন ঢাকা থেকে শুধু বেতন নিয়ে গেছে চিটাগাং পর্যন্ত, বিভিন্ন স্টেশনে বেতনের টাকাটা নামিয়ে দিয়েছে, ওখানকার কর্মচারীরা এটা গ্রহণ করেছে এবং এই সুযোগে কিছু মানুষ বিনা টিকিটে ঢুকে পড়েছে ওই ট্রেনটাতে এবং যার যার সুবিধা মতো নেমে পড়েছে। যাই হোক, রেলের এই সনাতনী ব্যবস্থা, রেলের অনেক কিছু সংস্কার হয়েছে, অনেক কিছু উন্নতি হয়েছে, টিকিটিং সিস্টেমটা ডিজিটাল হয়েছে। এখন রেলের 25,000 কর্মচারীর কথা বললেন,
যারা স্টেশনে তৃতীয় চতুর্থ শ্রেণী কিংবা ওখানকার মাস্টার ম্যানেজার হিসেবে কাজ করছে, সিগন্যাল ম্যান হিসেবে বিভিন্ন পদে করছে, কেন এদেরকে বেতন নিয়ে এভাবে কেন সরকার যাবে? এখানে নিরাপত্তার ব্যাপার খুব বেশিভাবে জড়িত। এখানে এই যে নগদ ক্যাশ বহন করাটাও এটা সমীচীন না। এটা একসময় করে আসছে, ব্রিটিশ আমল থেকে করে আসছে, এটা এখন পরিবর্তন করতে হবে। এটা কোনো খুব কঠিন কাজ না। আপনি ওই কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, ওখানে ব্যাংকে টাকা চলে যাবে নির্দিষ্ট সময়ে। এটা অনেক স্বাভাবিক হবে। অন্যান্য প্রতিষ্ঠানে আমি অবশ্যই রেলের বর্তমান কর্তৃপক্ষ, মন্ত্রণালয়, বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং শীর্ষ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করব, এটা দ্রুত, এটা বোধহয় খুব অল্প সময়ে এটা সমাধান সম্ভব। এবং যারা চাকরি করছে ওরা নিশ্চয়ই নিরক্ষর না, ওরা কিছুটা অক্ষর জ্ঞান সম্পন্ন। অবশ্যই তাদের সেই দক্ষতা কিংবা সাক্ষরতার ছাপ আছে, স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, এটা তাদেরকে ব্যবস্থা করাই যায়। এটা এমন কোনো ব্যাপার না যে এটা কঠিন কাজ এবং এটা খুব জটিলভাবে এটা মেনটেন, কারণ এখানে সাশ্রয়ের ব্যাপার আছে, সংকটের ব্যাপার আছে, ঝুঁকির ব্যাপার আছে। একটা রেল গাড়ি প্রতিদিন যাবে, প্রতি মাসে যাবে এবং দিয়ে আসবে, এটা তো অপচয়। এই রেলগাড়িটা যাবে আসবে, এটাও একটা অপচয়। অপচয়ের থেকে বড় ব্যাপার হলো আজকের এই ডিজিটাল যুগে এখনো কেন রেলগাড়ি দিয়ে আমি বেতনের টাকা নিয়ে যাব, সেটাই হলো প্রশ্ন। যুগান্তরের একটা খবরের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি। বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে জালিয়াতি, 10 বছরে প্রতারিত 7,000। বিদেশে শিক্ষার্থী কোনো বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় যে শিক্ষার্থীদের পাঠানো হয়, যুগান্তরে সেই রিপোর্টটি করা হয়েছে যে বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে জালিয়াতি, 10 বছরে প্রতারিত প্রায় 7,000। এটা হচ্ছে আমি বলি, এটা বিভিন্ন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া দেখবেন যে খুব লোভনীয় বিজ্ঞাপন দেয় আপনার সন্তানকে, আপনি কি বিদেশ যেতে আগ্রহী, বিবিএ, এমবিএ, নামকরা বিশ্ববিদ্যালয়। এরা হচ্ছে কিছু ব্রোকার ফার্ম আর কনসালটেন্সি ফার্ম বলে নিজেদের, এরা এই কাজটি করে। এরা ভিসা নিশ্চয়তা দেয়, ভর্তি নিশ্চয়তা দেয়। ব্যাপারটা খুবই সহজ। আজকাল যারা উচ্চ শিক্ষার্থী বিদেশ যাবে, সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবে, নিজের কাগজপত্র দেবে, অনেকে স্কলারশিপ পায় তার দক্ষতার জন্য, IELTS করবে, এ ধরনের। কিন্তু এই ফার্মের মাধ্যমে গেলে প্রতারিত হয়। এখানে অনেক ঘটনা হয়েছে এবং এগুলো উন্নত মানের কোচিং সেন্টার বলা যায়। এরা বড় একটা ডিল করে 10 লক্ষ 15 লক্ষ টাকা করে নেয় এবং শিক্ষার্থী, অভিভাবক এই লোভে পড়ে যায় এবং এই ফাঁদে পড়ে যায়। আমি অনুরোধ করব এ ধরনের প্রতিষ্ঠানকে আইনি আওতায় আনা। এবং মাঝে মাঝে দেখবেন কানাডার হাইকমিশন, অস্ট্রেলিয়ার হাইকমিশন বলে আমাদের কোনো এজেন্ট নাই, আমাদের কোনো সোল এজেন্ট কিংবা প্রতিষ্ঠান নাই আমাদের পক্ষ হয়ে কাজ করবে, শিক্ষার্থীরা তোমরা সরাসরি যোগাযোগ করতে হবে, এ ধরনের বিজ্ঞাপন দেয়, ঘোষণা দেয়। তারপরেও এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে এবং এগুলো মানুষকে প্রতারিত করছে। কেউ কেউ যেতেও পারছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা এইভাবে কেন কাজ করবে? এটা তো বৈধ পদ্ধতি না, এটা ঠিক পথ না, এখানে এই কাজটা করা ঠিক না। ব্যাপারটা এটাই বুঝতে হবে এবং মানুষকে সচেতন হবে। আসলে শিক্ষার সমস্যা, বেকারত্বের সমস্যা, কর্মসংস্থানের অভাব, এই সবগুলো ব্যাপার মিলে বেশিরভাগ সন্তান কিংবা শিক্ষার্থীদের, তরুণদের এখন বিদেশ বিভূয়ে খুব আকৃষ্ট করেছে। তারা যে কোনো উপায়ে যেতে চাচ্ছে। একসময় অন্য একটি দিক হচ্ছে মানব পাচার, আর এই তরুণ সমাজে এরা শিক্ষার্থীরা এরা যেতে চাচ্ছে। এরা বিভিন্নভাবে প্রতিষ্ঠানের ধরে, দালাল ধরে, কনসালটেন্সি ফার্ম ধরে যেতে চাচ্ছে। এগুলো সরকারের উচিত, এগুলো যখন আসে সরকারের মনিটরিং ব্যবস্থাটা রাখতে হবে, কঠোরভাবে নজরদারিতে আসে। যে কোনো ক্ষেত্রে মনিটরিং এবং এগুলোকে নজরদারিতে রাখতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে, জবাবদিহিতার বিধির আওতায় আনতে হবে। একটু রাজনৈতিক প্রসঙ্গে আসি। আমাদের দেশে করোনাকালের এই সংকটে রাজনীতির আলোচনা অনেকটাই মাঝে মাঝে স্থিমিত। কালের কণ্ঠে হেডলাইন হয়েছে, সুধী সমাজের সমর্থন কমা নিয়ে চিন্তিত বিএনপি। সুধী সমাজে চিন্তিত বিএনপি। আরো একটি পত্রিকায় বিএনপি নিয়ে রিপোর্ট আমি আপনার শিরোনামে পড়েছি। কি মনে হয় আসলে এই যে সমর্থন নিয়ে চিন্তিত বিএনপি, আদৌ কি আসলে সমর্থন নিয়ে চিন্তিত? সেটা বিএনপি বলতে পারবে, তবে রিপোর্টটা একটু ব্যতিক্রমী। রিপোর্টটা খুব ভালো হয়েছে, শিরোনাম দেখে বলা যায় একটি দল যখন পরিচালনা করবে তখন তার জনসাধারণের সমর্থন থাকবে, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, যুব সমাজের সংগঠন, এখন সুধী সমাজের সমর্থন। এটা এই সমর্থন কতটুকু আছে কিংবা এটা পরিমাপের জন্য নির্বাচনী ব্যবস্থায় ভোটের সময় তার প্রতিফলন ঘটে সরাসরি ভোটের সময়। এখন বিএনপি এমন একটি পর্যায়ে গেছে, বলতে হয় যে দুঃখজনক, যে তার সাংগঠনিক কর্মকাণ্ড আগে থেকেই স্থিমিত।
করোনার কারণে আরো বেশি স্তীমিত। তারপরেও ঘরোয়া আকারে সীমিত পরিমাণে স্বাস্থ্যবিধি মেনে করা যায়। এখন বিএনপি কূটনীতিকদের সাথে যোগাযোগ করতো এক সময়, সুধী সমাজের সাথে মত বিনিময় করত, সেগুলো কমে গেছে। কিংবা বিএনপি রাজনৈতিক দর্শন, নীতি, অবস্থান পরিচালনার জন্য কিছু পরামর্শ লাগে, কোন কোন মহল থেকে পরামর্শ লাগে, সেটা হলো শিক্ষাবিদ, সুধী সমাজ থেকে লাগে, সেটাও এখন নেই। এই সূত্র বোধহয় রিপোর্টটি করা। আমরা অনেক ধন্যবাদ জানাই আপনাকে অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষে প্রতিদিন যে অনুরোধটি করি সেটি আবারও করতে চাই। বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন, তার মানে আমাদের হেলাফেলা করলে চলবে না। স্বাস্থ্য বিধি মেনে চলবেন, করোনাকে এড়িয়ে যাবেন না, রাষ্ট্র যে সিদ্ধান্ত দেয় সেটি মেনে চলবার চেষ্টা করবেন। শীতে করোনায় আমরা আক্রান্ত হতে পারি, এই যে সতর্কবাণীটা দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনার আমার ভালোর জন্যে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আগামীকাল এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।